সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় কতটা প্রস্তুত নির্বাচনী মাঠ, কতটা প্রস্তুত নির্বাচনী মাঠ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও থাকবেন নুরুল হক নূর, সাবেক ভিপি এবং সভাপতি গণ অধিকার পরিষদ। কামরুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরু করি। কতটা প্রস্তুত নির্বাচনী মাঠ? আমরা শুরুতে বলেছি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন নিয়ে আলোচনা, সংস্কার নিয়ে আলোচনা, বিচার নিয়ে আলোচনা। কেউ সংস্কার বিচার নির্বাচন, কেউ বিচার সংস্কার নির্বাচন, কেউ নির্বাচন বিচার সংস্কার, এরকম কথা বলছে। কেউ নির্বাচনকে আগে রাখছেন, কেউ পরে রাখছেন। আপনি যেই দলের প্রতিনিধিত্ব করছেন তারা নির্বাচনকে আগে রাখছেন এবং সাথে সাথেই রাখছেন সংস্কার এবং বিচারের ব্যাপার। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল, সময় বাড়িয়েছিল। 22 তারিখ সময় শেষ হয়েছে। নির্বাচন উপলক্ষে 147টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। আমরা যখন কথা বলছি, জামায়াত ইসলামী 13 সাল থেকে নিবন্ধন বাতিল ছিল, প্রতীকসহ নিবন্ধন ফিরে পেয়েছে। তারাও বলেছে এটি নির্বাচনে ব্যাপারে একটি অগ্রগতি হয়েছে বা একটি ধাপ হয়েছে। আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে এই নির্বাচনের মাঠের প্রস্তুতি কেমন দেখছেন? এটা আমাদের গণতন্ত্র প্রেমিক মানুষ যারা অধিকার হারা হয়ে দীর্ঘদিন বাংলাদেশে একটা সুষ্ঠু, একটা উৎসব মুখর একটা নির্বাচন দেখার জন্য মানুষ অপেক্ষা করছিল সত্যিকার অর্থে। সেখানে আমার জাতীয়তাবাদী দল এবং বর্তমানে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এই আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, সেখানে সব দল, বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিল সবাই কিন্তু একটা সংগ্রাম করেই কিন্তু আজকে নির্বাচনের যে পরিবেশ, নির্বাচনের জন্য আমরা মুখিয়ে আছি। এই মুখিয়েটা সেটা সারা বাংলাদেশের জনগণ, বিশেষ করে আমরা যেমন রোজা রাখার পরে ইফতারের সামনে নিয়ে যেরকম আমরা আনন্দ আমরা উপভোগ করি এবং একটা অধীর আগ্রহে আমরা ইফতারকে উপভোগ করতে চাই, আমরা মনে করি দীর্ঘ সংগ্রামের পরে এরকম একটা আমরা জনগণের প্রত্যাশিত একটা ভালোবাসার উপভোগ্য একটা আমরা ওই মহানদক্ষণটার জন্য আমরা অপেক্ষা করতেছি, যেখানে সংস্কার থাকবে। কারণ এই সংস্কারের মাধ্যমে এমন একটা দেশের নির্বাচনী বিধি ব্যবস্থা তৈরি হবে যেখানে আমাদের এই নির্বাচনে দেশের মানুষের কোনো শঙ্কা থাকবে না। এই জায়গায় আমরা সবাই ঐক্যমত। সেখানে আমার জাতীয়তাবাদী দল কখনোই কিন্তু বলেনি যে আমরা নির্বাচনটা আগে চাই। আমরা বলেছি নির্বাচন, সংস্কার, বিচার এটা পাশাপাশি। পাশাপাশি বলতে এটাই কোনোটাকে বাদ দিয়েই কিন্তু ইগনোর করে, বাইপাস করে কিন্তু আমরা জনগণের প্রত্যাশিত সংস্কার, কারণ যেই সংস্কার আমাদের দরকার, এই সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে কোনো ধরনের কোনো দল থেকে যেন আর দানব তৈরি না হয় এবং সেই দানবটা যেন মানুষের অধিকার হরণ না করে, এই প্রচেষ্টায় কিন্তু আমরা কিন্তু সবাই ঐক্যমত। তারপর বিগত দিনে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনগণের টুটি চেপে ধরে যেভাবে গণতন্ত্রের অধিকারকে, মানুষের অধিকারকে যেভাবে হরণ করেছে সেইখানে, এবং ওইটা হরণ করতে গিয়ে যতগুলো তাজা প্রাণ এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, সার্বভৌম বাংলাদেশকে রক্ষার জন্য যারা রক্ত দিয়েছে, ওই বিচার ব্যবস্থার পরে আমরা মনে করি বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন হবে। ওই ইলেকশনের জন্য আমরা সবাই এমন একটা ইলেকশনে আমরা দেখতে চাই যে ইলেকশনে আমার যে রক্তঝরা এই আন্দোলনে যিনি অগ্রপথিক ছিলেন, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে আমি যাকে সম্বোধন করি, ওনাদের যে রক্ত, ওই রক্তর যেন কখনো এবং আরেকবার যেন কোনো বাংলাদেশে ওনার জীবদ্দশায় এই নির্বাচন ব্যবস্থা নিয়ে যেন কোনো কথা বলতে না হয়। আমি চাবো সেই ধরনের ইলেকশন বাংলাদেশের মানুষের কাছে আমরা ছেড়ে দিতে, কোনো ব্যক্তির ইচ্ছায় যেন আর কোনো দানব তৈরি না হয় এবং ব্যক্তির ভোটের পরে সত্যিকার অর্থে মানুষ যাকে ভোট দিবে এই ভোটকে, এই রেজাল্টকে মেনে নেওয়ার মানসিকতা যেন নূরবাই সহ অপরাপর যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা চাই সেটাকে সবাই যেন সাধুবাদ জানে এবং সেটাকে স্বাচ্ছন্দ্য মন খুলে আমরা সেই রাষ্ট্রের জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ আপনাকে নুরুল হক নূর। আমরা কথা বলছিলাম কতটা প্রস্তুত নির্বাচনী মাঠ এই নিয়ে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদন করেছে, জামায়াত ইসলামী নিবন্ধন ফেরত পেয়েছে প্রতীকসহ।
সংস্কার চলছে, সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, আগামীকালও বৈঠক হবে ঐকমত্য কমিশনের সাথে। আগে শুনে নেই আপনার কাছ থেকে কতটা প্রস্তুত নির্বাচনী মাঠ? দর্শকদেরকে শুভেচ্ছা, এবং আমাদের সাথে আজকে আলোচক হিসেবে আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বড় ভাই, 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের কামরুজ্জামান রতন ভাই, তাকেও শুভেচ্ছা। নির্বাচনের জন্য প্রস্তুতির কথা বললে যে আসলে এইটা শহর থেকে যারা আমরা কথা বলি তারা অনেকে বুঝতে পারবো না যদি মাঠে না নামি। তারপরে আবার ধরেন এখন রতন ভাইয়ের মতো একটা বিশাল দলের জায়গা থেকে নির্বাচন করতে চাইলে তাদের ওইভাবে খুব বেশি প্রতিবন্ধকতা মনে হবে না বা প্রতিবন্ধকতা ফেস করতে হবে না, কিন্তু আমাদের মতো ধরেন যারা একটা পরিবর্তনের জন্য ইতিবাচক একটা রাজনীতি করতে চায়, নতুন দল তৈরি হচ্ছে, এরা কিন্তু ওই প্রতিকূলতাটা ভালোভাবে ফেস করতে পারবে। আর এখানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বশীল ভূমিকা আগামী নির্বাচনের মাঠ তৈরিতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি, এবং তাদের জায়গা থেকে সেই ভূমিকাটা থাকবে। তবে এখনকার বিশেষ করে আমার যেটা একটা অভিজ্ঞতা, যে এই মুহূর্তে তো ধরেন দীর্ঘদিন ধরে তো বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি চলেছে, 90-এর বিশেষ করে পর থেকে গত এই 32 বছরের পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল ছিল। আওয়ামী লীগ এই পতনের পরে নিষিদ্ধ হয়েছে, এখন বিএনপি একটা বড় রাজনৈতিক দল হওয়ায় স্বাভাবিকভাবেই তাদের নেতা কর্মীদের তৃণমূলে একটা ব্যাপক ধরনের আধিপত্য আছে, এবং বাংলাদেশের যে পুরনো কালচারের কারণে নেতাকর্মীদের অন্যদের প্রতি একটা যে সহনশীল ভূমিকা কিংবা প্রত্যাশা থাকে, সেই জায়গাতে একটু ঘাটতি আছে, যার ফলে নির্বাচনের পরিবেশ কতটুকু তৈরি হয়েছে এটা কিন্তু সরকার এবং প্রশাসনের পাশাপাশি এটা বিএনপির উপরে অনেকখানি নির্ভরশীল। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে নির্বাচন তো ধরেন সরকারের রোডম্যাপ অনুযায়ী যে ডিসেম্বর টু জুন, তার মধ্যে সরকার এপ্রিলে কথা বলেছে, একটা হতে পারে এপ্রিলে। আবার তারেক রহমান সাহেবের সাথে লন্ডনের বৈঠকে প্রধান উপদেষ্টা যেভাবে ইঙ্গিত দিয়েছেন যে সংস্কার এবং বিচারকে যদি ত্বরান্বিত করা যায়, বিচার একটা পর্যায়ে পৌঁছানো যায়, সংস্কারকে এগিয়ে আনা যায়, তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতেও হতে পারে। সেই হিসেব করলে এখনও আপনার 8 মাস বাকি আছে, কাজেই 8 মাস কিংবা 10 মাস যদি এপ্রিলে হয়, নির্বাচনী একটা পরিবেশ তৈরি করার জন্য আমি মনে করি যে চাইলে সরকার, রাজনৈতিক দায়িত্বশীল দলগুলো মিলে তৈরি করতে পারবে। তো এখানে সদিচ্ছাটার বিষয় আছে যে রাজনৈতিক দলগুলো চায় কিনা একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন করার জন্য, কিংবা আমরা যারা বড় দল আছি তারা অন্যদেরকে নিয়ে একটা নির্বাচন করতে চাই কিনা, নাকি এখন মাঠ আমি আছি, আমি দখল করতে চাই, 300 আসনে আমি এমপি হতে চাই। এবং প্রশাসনের এইখানে যে রোগটা আমাদের কাছে সবাই প্রার্থী দেবে এবং সবাই হতে চাইবে। নতুন যে রাজনৈতিক দল এনসিপি এসছে, তারাও তো বলেছে আমরা 300 আসনে জয়ী হব। প্রার্থী দিতে পারে, কিন্তু মানসিকতা যদি এইটা থাকে যে আমার পেশি শক্তি আছে, আমার লাঠিয়াল বাহিনী আছে, কারণ যে এলাকার কেউ ঢুকতে পারবে না, এইভাবে যদি 300 আসন কন্ট্রোল করার বা এলাকা নিয়ন্ত্রণ করা, আধিপত্য বিস্তার করে আমাদের কারো টার্গেট থাকে, সেক্ষেত্রে তো নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। এবং প্রশাসনের যে পুরানো ঘোড়া রোগ, যেটা আমরা ইতিমধ্যে দেখেছি, এখনই প্রশাসন কিন্তু ওই আগের ধরেন আওয়ামী লীগের লেজুর ভিত্তি করেছে কিংবা চাটুকারিতা করেছে, দালালি করেছে। এখন কিন্তু প্রশাসন ওইভাবেই, ধরেন বিএনপি একটা বড় দল ক্ষমতায় না আসলেও অনেকে মনে করতেছে যে বিএনপি ইজ কামিং টু পাওয়ার, সো প্রশাসনের লোকেরা প্রমোশন, পদোন্নতি জন্য কিন্তু এখনই ওইদিকে লাইন লাগাচ্ছে। আবার ধরেন জামাতের একটা প্রভাব আছে, মনে করে জামাতের একটা শক্তিশালী অবস্থান আছে বর্তমান সরকারের, কাজে প্রমোশনের জন্য তাদেরও কিছু কথাবার্তা শুনতে হয়। কিংবা সরকার গঠন করলে বিএনপি জাতীয় সরকারের কথা বলছে, সেখানে যদি সবাই সরকারের পার্ট হয় তাহলে জামাতের একটা অংশ থাকবে। আবার নতুন দলের জায়গা থেকে এনসিপিও এখন চিন্তা করছে যে আগামীতে রাজনীতি করতে হবে, কাজেই বাংলাদেশের দীর্ঘদিনের যে প্র্যাকটিস, রাজনীতি করতে হলে ডিসি, এসপি কিংবা ওসি, ইউনোদের একটা সহযোগিতা দরকার হয়। ওই জায়গা থেকে তারাও তাদের কিছু লোকজন সেট করার চেষ্টা করছে। সেই দিক থেকে প্রশাসন এখনো নিরপেক্ষ কিংবা পেশাদার প্রশাসন 10 মাস ধরতে পারছে বলে আমার মনে হয়। দল করছেন না, আপনারা চেষ্টা করছেন না? আমি সরকারেও নাই, আবার ধরেন সরকারে যারা আসবে তাদের জায়গাতে ওইভাবে এখন পর্যন্ত নির্বাচনী অ্যালায়েন্স বা জোটে এখন পর্যন্ত নাই, কারণ নির্বাচন জোট এখন পর্যন্ত আলাপ আলোচনা হয়নি। আমরা একটা মধ্যম জায়গা আছি, যেই কারণে সবাইকে বলতে পারি, সবার দুর্বল জিনিসগুলো বলতে পারি, যেটা ধরেন আমরা অনেকদিন ধরে বলে আসছি। তবে আমরা যেটা মনে করি যে নির্বাচনের পরিবেশটা কিন্তু সবাই মিলেই তৈরি করতে হবে, সেখানে সবারই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, এবং সবচেয়ে বড় ভূমিকাটা সরকারকে কিন্তু নিতে হবে। এখন বুঝতে হবে যে এখন কোনো পলিটিক্যাল সরকার নাই, এবং গণঅভ্যুত্থানের পরে ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের ইতিহাসে যেভাবে বাম ডান সকল দলের একটা সমর্থন পেল, এই রকমের সমর্থন নিয়ে যদি আমরা একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটিয়ে
একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড কিংবা একটা অংশীদারিত্ব নির্বাচন করার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। সেই জায়গা থেকে সরকারকেও কিন্তু এই পথে যেতেই হবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। কামরুজ্জামান রতন, লেভেল প্লেইং ফিল্ড, ভিপি নূর সাহেব যে ধরনের কথা বললেন তাতে এক ধরনের প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে কেউ কেউ চাচ্ছে পেশি শক্তির ব্যবহার করতে, প্রভাব বিস্তার করতে, এবং সেই ইঙ্গিতটা হয়তো সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির দিকেই। একজন বিএনপির নেতা হিসাবে বা একজন বিএনপির মানুষ হিসেবে আপনার বক্তব্য শুনতে চাই। আমাদের সংগ্রাম কিন্তু দীর্ঘদিনের। 5ই আগস্টের পরে 9 মাস পরে যদি পেশি শক্তির প্রশ্নটা সামনে আসে, তাহলে এই যে এত রক্ত, এই যে নূর ভাইদের এত সংগ্রাম, প্রতিদিন জাতিকে যেভাবে বয়ান দিয়ে জাতিকে সোজা রাখতে চাচ্ছে, আমাদের মতো দল জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করে, আমি মনে করি এই নূর ভাইরাই কিন্তু জাতীয়তাবাদী দলকে বিভিন্ন, যা আমাদের দলও কথা বলে না, এই সরকারকে সোজা রাখতে, প্রশাসনকে সোজা রাখতে এবং নির্বাচন প্রভাবমুক্ত রাখতে, পেশি শক্তি তো দূর থাক, প্রভাবমুক্ত রাখতে ওনাদের যে বজ্রকণ্ঠের যে আওয়াজটা জাতি সব শুনতেছে। আপনি দেখেন, আপনি বলেছেন 300 আসন, 300 আসন তো আমার জাতীয়তাবাদী দল বলে নেই। এই আমরা 2 দিন আগে শুনলাম আমাদের এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি 300 সিটেই জিতবেন। এখন যদি নাসিরউদ্দিন পাটোয়ারি যদি এখানে থাকতো, ওদেরকে জিজ্ঞেস করতাম যে 300 সিটের যে বাংলাদেশের সীমানাটা, ওই সীমানাটার প্রতিটা প্রান্তরে প্রান্তরে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ঘুরেছেন। তারাও কিন্তু 300 আসনের এই জয়ের নিশ্চয়তা নিয়ে আমরা কখনো কিন্তু ফোকাস এইভাবে বলিও না, আমরা চিন্তাও করি না। তারেক রহমান 31 দফা, ওনাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে কিন্তু আমরা 27 দফা থেকে 31 দফাতে এসেছি, যেখানে আমাদের সবার মধ্যে কিন্তু ঐক্যমত থাকবে। জাতীয় সরকার গঠনে কিন্তু ঐক্যমত। আমি ব্যক্তিগতভাবে আমি চাবো কি, যে আমি পার্লামেন্টে যাওয়ার আগে এই নূর ভাই এই বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, উনি জুনায়েদ সাকি, সাইফুল হকরা গিয়ে এই বাংলাদেশকে গণতন্ত্রের পক্ষে তারা কথা বলে, কিন্তু আমার ব্যক্তিগত মানসিকতার কথা বলি। সুতরাং ওনারা কি ছোট বা আমাদের দল বড়, বাট আমরা নির্বাচনের মাধ্যমে, নির্বাচনই তো হলো না, নির্বাচন হলে জনগণ দেখবে, আপনারা দেখবেন। শুধু আমরা বলছি জনগণের ভোট কেন্দ্রে যাওয়ার মতো এই সাহসটা, যেটা আমরা 17 বছর আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা দেখি নাই। এই 4.5 কোটি আজকের যে প্রজন্মটা যারা ভোট দিতে শিখে নেয় গত 17 বছর, তাদের উপস্থিতিটা নিশ্চিত করতে চাচ্ছি আমরা ভোট কেন্দ্রে। আমরা কখনই বলি না আমরা 300 সিটে জিতবো, এবং 300 সিটে জেতার জন্য পেশি শক্তির প্রশ্ন আসবে কেন, ওইটা আসবে না কেন, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা বৈতরণী পার হতে চাই। আমরা ওইখানে ওই যে গুন্ডা, হেলমেট, এগুলোর আগামী দিনের রাজনীতি যদি আসে, তাহলে ওই শহীদের রক্ত, 1,500 মায়ের যে এবং 30,000 মানুষ যে আজকে আহত হয়ে যে আজকে যে আহাজারি করছে, তাদের ওই 1,500 মাকে, তার সন্তানদেরকে ফিরিয়ে দেন, তারপরে এই ধরনের কথা বলবেন। আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের ডক্টর ইউনূস যদি একটা, সে তো বলেছে ঐতিহাসিক নির্বাচন দিবে, তাহলে কি ওনার কথাটাকে আমি বিশ্বাস করব না? নূর ভাইকে আমি বলবো, আপনারা এই জাতিকে সোজা রাখুন, প্রশাসনকে সোজা রাখুন, আপনার একটা আওয়াজ, আপনাদের সম্মিলিত একটা প্রচেষ্টায় কিন্তু আগামী দিনে বাংলাদেশ আসবে। আপনারা ছোট দল, সেটা বড় কথা না, আমাদের ঐক্যমত সরকারের কাছে। আর নূর ভাইয়ের ইদানিং একটু, আমি তো আগে ওনার কথা শুনেছি, আজকেও আমার ওনার একটা ক্ষোভ, এবং আমার বিএনপির প্রতি ওনার একটা যে ক্ষোভ থেকে এইটার যে বলছেন যে প্রশাসন নীরব, এলাকায় গেলে গুন্ডা পান্ডার যে একটা উপদ্রব, এটা ওনার উপর যেটা হয়েছে, এটা আমি আমার এই জায়গা থেকে এটা তীব্র নিন্দা এবং আমি ঘৃণা প্রকাশ করছি। আমরা চাবো না বাংলাদেশে যেই জনগণের কাছে যেতে চাবে সেটা অবারিত করে দিতে হবে। মুক্ত চিন্তার মানুষ, মুক্তভাবে মানুষকে কথা বলার ওই পরিবেশ তৈরি করে দিতে হবে। এইটা হলো এই সরকারের দায়িত্ব। আমি কেন ফেসিস্ট হব, আমাকে কেন ফেসিস্ট হইতে দেওয়া হবে, এর দায়িত্ব এই সরকারকে নিতে হবে। সুতরাং এইখানে কোনো ধরনের মিথ্যা কোনো প্রলেপ দিয়ে বিএনপিকে কোনো মানে অন্যভাবে ট্রিট করা যাবে না। বিএনপি সন্ত্রাসী দল, বিএনপির জনসমর্থন আছে, আমরা বললাম তো মানুষের প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় আমরা যেতে চাই। কোনো ভোট দখল, ভোট কেন্দ্র দখল, ওই ভোটের কোনো সলচাতুরি কারচুপিতে জাতীয়তাবাদী দল বিএনপি কখনই ক্ষমতায় যাওয়ার ইচ্ছা নেই, এবং এই ধরনের কোনো বদনাম বিএনপির আজও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মব ভায়োলেন্স পুরোটা নিয়ন্ত্রণ করা যায়নি, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। মব ভায়োলেন্স আমরা দেখছি এখনো। মব, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, উনি কাকে বলবেন? আমরা জনগণ ওনার কাছে কেন মানুষ অধিকার পায় না, এটা ওনার কাছে প্রশ্ন করব।
উনার দায়িত্ব এটার দায়িত্ব আপনি কেন কথা বলতে হবে? মব ভায়োলেন্স হচ্ছে উনি দেখতেছেন, এরপরে উনি কি আইনগতভাবে পদক্ষেপ নিয়েছেন? আমরা ওই পদক্ষেপটাকে আমরা দেখতে চাই আন্তরিক এবং সিনসিয়ার। যারা করেছে তাদের ক্যামেরায় ট্রেনে নিয়ে এসে তাদেরকে দেখুক তারা কারা, কেন তাদেরকে ব্যবস্থা নেবে না? উনি ব্যবস্থা নেবে না, শুধু জিরো টলারেন্স এই শব্দ শুনতে চাই না। এই তারা করছে যেই দলের হোক। আজকে আমরা জাতীয়তাবাদী দল রিজভী আহমেদ এর ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছেন এবং যারা যারা এটার সাথে জড়িত তাদেরকে বলেছেন আইনের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে। সেইখানে আমার দল কখনোই প্রশ্রয় দেবে না এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এই জিরো টলারেন্স বলে উনি এই দায়িত্ব এড়াতে পারে না। ধন্যবাদ আপনাকে। নুরুল হক নূর, আপনার একটা ফেসবুক পোস্ট একটা পত্রিকা শিরোনাম করেছে দাসত্বের রাজনীতির পরিবর্তনের জন্যই গণ অধিকারের জন্ম। আজকে দিয়েছেন পোস্টটা। হ্যাঁ, আমি বিশেষ করে ধরেন এই দাসত্বের রাজনীতি আগে কি ছিল, এখন কি আছে, ভবিষ্যতে কি থাকবে? এখানে আমরা বিশেষ করে 2018 সালে এই তরুণদের নিয়ে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তো 2019-এ 28 বছর পর ডাকসু নির্বাচন, পরবর্তীতে এরকম একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্যে দিয়েও কিন্তু একটা ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ছোট পরিসরে হলেও একটা রাজনৈতিক দল তৈরি করেছি, দেশের মানুষ চেনে, এবং এই পরিবর্তনে ছোট দল ছোট সংগঠন হিসেবে কিন্তু একটা বিশাল ভূমিকা আমাদের আছে, এটা দেশের মানুষ সবাই জানে। তো এখন কথা হচ্ছে যে আমরা রাজনীতি করব, আমরা তো বড় বড় দলে যেতে পারতাম। বাংলাদেশের ইতিহাসে এই প্রথাগত ছাত্র সংগঠনগুলোর বাইরে কেউ বিপিজিএস হয় না, বাট আমরা সেটা দেখিয়েছি ছাত্রদের সমর্থন নিয়ে। সেই জায়গা থেকে আমরা কেন কোনো রাজনৈতিক দলে গেলাম না? কারণ আমাদের কাছে কার্যত যেটা আমরা 2021 সালে আমাদের দলের ঘোষণাপত্রে বলেছি যে বিফোর জুলাই যে বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতির দুষ্ট চক্রে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভেদ বিভক্তি এবং সেটা সমাজ থেকে একেবারে পরিবারের মধ্যেও ঢুকে গিয়েছে সংঘাত এবং সহিংসতার রাজনীতি। তার বিপরীতেই আমরা তারুণ্যের নতুন ধারার রাজনীতি এই আগমনী বার্তা বা এই স্লোগান নিয়ে কিন্তু আমরা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষাতে একটা নতুন দল গঠন করলাম। সেই জায়গা থেকে আমরা বলেছি যে এখনও যদি গত 10 মাসের আমাদের যে অভিজ্ঞতা, ধরেন এখানে আমরা সিনিয়র, বিশেষ করে পার্টির সিনিয়র পজিশন থেকে সবাই আমরা একটা ইতিবাচক রাজনীতির কথা বলছি, একটা পরিবর্তনের কথা বলছি, বাট আমাদের নিচের টায়ার রুট লেভেল কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ওই পেশিশক্তি, আধিপত্য বিস্তারের রাজনীতি, এবং সবচেয়ে আমি এর আগে একটা টেলিভিশন প্রোগ্রামে বলেছিলাম, কিছুদিন আগে একটা ডিপ্লোম্যাটিক অনুষ্ঠানে 2 জন প্রভাবশালী রাষ্ট্রদূতকে আমি আলাপচারিতে জিজ্ঞেস করলাম, হাউ ডু ইউ সি দ্য চেঞ্জেস, যে এই 10 মান্থে কি পরিবর্তন দেখতে পাচ্ছ? আই ডোন্ট সি সো মাচ চেঞ্জেস, অর্থাৎ তারা খুব বেশি চেঞ্জ দেখতে পাচ্ছে না। যে মানি, মাসেল পাওয়ার, মানে ক্ষমতার অপব্যবহার, এবং প্রসঙ্গ করে বললাম যে যাই হোক আমরা আশাবাদী একটা পরিবর্তন হবে। সামনে তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন আমরা আশা করি। বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে তোমাদেরও বাংলাদেশের রোল আছে, তোমাদের জায়গা থেকে সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে তোমরা একটা ভালো পজিশন নাও জনগণের লাইনে। সে বলল যে সে সন্দেহ পোষণ করে যে নির্বাচনটা সামনে ফ্রি ফেয়ার হয় কিনা। সো যেই কারণে আমরা বললাম যে হ্যাঁ, যে কালচারটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু এটা ঠিক যে 18 সালে ধরেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সমস্ত বিরোধী দল তো শেখ হাসিনার সাথে বৈঠকে বসেছিল। শেখ হাসিনা একটা ফ্রি ফেয়ার ইলেকশন আশ্বাস দিয়েছিল, আপনার বিএনপির কাছে তাদের মামলার তালিকাও চেয়েছিল, কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগের নেতাকর্মী লাগে নাই, প্রশাসনই আগের রাইতে মানে কাম সাইরে ফেলাইছে। তো এখন এই প্রশাসনের যে আমি যুগ দেখতে পাচ্ছি যে যারা সরকারে আসবে তাদের প্রতি এখনই যে দাসত্বের চিন্তা ভাবনা এবং রাজনৈতিক দলের কর্মীরা যে একটা বিপ্লবী স্পিরিটে দেশ গঠন কিংবা রাষ্ট্র পুনর্গঠনের যে আকাঙ্ক্ষা জনগণের, সেটার বিপরীতে আমি যে তাদের একটা ওই যে দলীয় এই দাসত্ব আনুগত্যর নামে যে একটা অপরাজনীতির প্রবণতা আমি ওইটা দেখতে পাচ্ছি। সেই কারণে আমি একটু মনে করিয়ে দিলাম যে আমাদের নেতাকর্মীদের যে আমরা এই দলীয় দাসত্ব এবং গোলামীর রাজনীতির আপনার পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের জন্ম। এমনকি ধরেন আমাদের কাছে কেউ কেউ এক্সপেক্ট করে লাইক হচ্ছে আমরা ধরেন যদি কারো অ্যালায়েন্স হই, কারোর সাথে পার্টনার হই, তাহলে আমরা হয়তো মানে লাইক তাদের লাইনেই পুরোপুরি থাকবে একেবারে। আমাদের তো একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে, আমার একটা ইন্ডিভিজুয়াল পলিটিক্স আছে। সো আমি যদি কারোর সাথে জোট করি, অ্যালায়েন্স করি, আমার বিবেক বুদ্ধি বিক্রি করে কিংবা বন্ধক দিয়ে তো আমি রাজনীতি করবো না। এটা একটু আমার বন্ধুদেরকেও স্মরণ করিয়ে দিলাম। আচ্ছা, আগের রাইতে যেই কাজ ঘটাইছে বা সেই কাজ এইবারও ঘটাবে, কার জন্য ঘটাবে? এখন যে সরকারে আছে তার কোনো রাজনৈতিক দল নাই, তার এনসিপিকে মানুষ বলে যে হয়তো সরকারপন্থী,
আর এখন আমরা সবচেয়ে বড় রাজনৈতিক দল যাকে আপনি ইন্ডিকেট করলেন বিএনপি, এটা কি বিএনপির জন্য করবে না এনসিপির জন্য করবে নাকি জামায়াত ইসলামের জন্য করবে? প্রশাসনের যে চরিত্র, তাদের প্রশাসন যদি দেখে যে বিএনপি ক্ষমতা আসতেছে তাহলে বিএনপির জন্য করতে পারে। প্রশাসন যদি মনে করে গণ অধিকার পরিষদ ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বা উত্তরপাড়া দক্ষিণ পাড়া দেশি বিদেশি সিগন্যাল আছে তার জন্য করতে পারে। প্রশাসন যদি দেখে এনসিপি কিংবা জামাতের প্রশাসনের চরিত্রটাতে আমি খুব বেশি পরিবর্তন দেখতে পাচ্ছি না, যেই কারণে আমি বললাম যে এই প্রশাসনকে দিয়ে নির্বাচন ফেয়ার করা ডিফিকাল্ট হবে, কারণ এই প্রশাসন তো পরিবর্তন সম্ভব না, কারণ প্রশাসন তো একটা চলমান এবং বহমান জিনিস। হঠাৎ করে এই প্রশাসনের সব মানুষকে কি বাদ দিয়ে দেওয়া যাবে? পরিবর্তনের চেষ্টাটুকু তো করতে হবে। ধরেন পরিবর্তন ইতিমধ্যে হয়েছে না, হোম মিনিস্টার এক্সাম্পল দিয়ে বললেন যে 10 মাস পরে বাংলাদেশে কেন মব ভায়োলেন্স বলেন কিংবা মব জাস্টিস বলেন সেটা কেন চলবে? এখন তো একটা গভর্নমেন্ট আছে। শুরুর দিকে না হয় পৃথিবীর বিভিন্ন দেশেই একটা বিপ্লব গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা বলেছি, অনেককে যেটা বলে যে আপনার পদত্যাগপত্র কিংবা চাকরিচ্যুতির সার্টিফিকেট ধরাই দিয়ে আপনার শুরুর দিকে দেখা যায় আপনার অন্তত 10-20 হাজার 50 হাজার 1 লক্ষ লোককে চাকরিচ্যুত করেছে, বিকজ তারা আগে রেজিমের বেনিফিশিয়ারি ছিল। ঠিক এই গভর্নমেন্টের শুরুর দিকে আমরা বারবার যেটা বলে আসছিলাম যে ফ্যাসিস্টদের দোষর সেটা সচিবালয় থেকে রাজনীতির মাঠে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার ট্রায়ালের ব্যবস্থা করা হোক, কিন্তু সরকার শুরুর দিকে সেটা করতে পারে। বরঞ্চ সরকার শুরুর দিকে কিছু ঘটনাকে সমর্থন করলো, যার ফলে এই ঘটনাগুলো আরও ঘটতে উৎসাহিত বোধ করলো যারা এগুলো ঘটাচ্ছে। সর্বশেষ যেটা ঘটলো, ধরেন নুরুল হুদা সাহেব, এখন আমি মনে করি যে নুরুল হুদা সাহেব একজন মুক্তিযোদ্ধা হলেও আপনার যেই কলঙ্কিত অধ্যায় বাংলাদেশের ইতিহাসে রচনা করেছেন সেটা পাকিস্তানের ওই আপনার দুঃশাসনের চেয়ে কোনো অংশ কম নয়। বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, তার জন্য তার আমি মনে করি 3 বার ফাঁসি হওয়া দরকার। কিন্তু আমরা যখন এই রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা যখন প্রত্যেক নাগরিকের মর্যাদার কথা বলছি, সংবিধানের মূল নীতি পরিবর্তন করে আমরা যখন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, যেটা আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলছি, 2 নম্বরে মানবিক মর্যাদা, সেই মানবিক মর্যাদা, চোরেরও একটা মানবিক মর্যাদা আছে, ডাকাতেরও একটা মানবিক মর্যাদা আছে। আপনার তাকে আমি বিচার করে ফেললাম, জুতা পেটা করে, ঝাড়ু পেটা করে, এইগুলো যদি চলতে থাকে আপনাদের কিন্তু ভবিষ্যতে চিন্তা করতে হবে বাংলাদেশের পলিটিক্যাল পরিস্থিতি 10 বছর পরে কি হতে পারে। কাজে আমরা তো এইরকম একটা অসহিষ্ণু সমাজ ভবিষ্যতে তৈরি হবে কিংবা ওই দিকে যাবে, এটা তো আমরা চাই না। হ্যাঁ, অতীতে অনেক ঘটনা ঘটেছে, যেমন বিএনপির সময় আপনার গভর্নমেন্টকে ফলানোর জন্য আপনাদের মনে আছে জনতার মঞ্চ করে সচিবালয়ের সামনে মানুষকে এই মৎস্য ভবন থেকে, এই পল্টন থেকে, এই গুলিস্তান থেকে যাওয়ার পথে কাপড় চুপড় খুলে সরকারি কর্মকর্তাদেরকে উলঙ্গ করা হয়েছে, তাদেরকে অপমানিত করা হয়েছে। তো এখন ওই ট্রেন্ড আওয়ামী লীগ করেছিল, তাই বলে কি আমরাও সেটা কি জারি রাখবো? এইটা স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিয়ন্ত্রণ করতে না পেরে এখনো তারা কি বলবেন এই লাইনে কথা বলে এগুলো ব্যবস্থা নেওয়া হবে, দেখা হবে, তাহলে এই দুর্বলতার জন্য তো সরকার নিজেও কিছুটা দায়ী। তো সরকারের দুর্বলতা থাকলে প্রশাসনে তো তার প্রতিফলন থাকবে, যার ফলে আমরা যেটা বলছি যে প্রশাসন মাজার শক্তভাবে দাঁড়াতে পারছে না, ব্যবস্থা নিতে পারছে না। চিন্তা হচ্ছে কোন দলের লোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আবার সরকার পরিবর্তন হলে তার চাকরি থাকে কিনা। তো এই জন্য আমরা বলছিলাম এই দোদুল্যমান অবস্থা থেকে শুরুর দিকে যে জাতীয় সরকার গঠন করে 2 বছরের জন্য সরকারের মেয়াদকে সিল মারেন, বিকজ এই 2 বছর আওয়ামী লীগ, এই বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, অভ্যুত্থানের সমস্ত শক্তি মিলে এই রাষ্ট্রকে কিভাবে মেরামত করে একটা সঠিক পথে নিয়ে যায় সেই বিষয়ে কাজ করবে। সেইটা না হয় এখন কিন্তু ওই যে সরকারি কর্মকর্তা কর্মচারী চিন্তা করছে জুতার মালা আবার আমি এখন কোনো দলের প্রতি আপনার বেশি চড়া হলে ভবিষ্যতে আমার জন্য অপেক্ষা করতে পারে, তাহলে তো কাজই করতে পারো না। যেই কারণে আমি বলছি কিন্তু ওই 18 সালের পরিস্থিতি সামনের ইলেকশনেও কিন্তু কিছু কিছু জায়গায় ঘটতে পারে, সব জায়গায় না ঘটলেও। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কামরুজ্জামান রতন, অনেকগুলো কথা বললেন। নুরুল হক নূর মব ভায়োলেন্সের কথা বললেন, 18 সালের ঘটনাও কোথাও কোথাও ঘটতে পারে আগামী নির্বাচনে। আপনি কি বলবেন? মব ভায়োলেন্স নিয়ে আমার একটা কথা, বাংলাদেশে কি আমি কোনো গ্যারান্টি দিতে পারবো? গতকাল যেটা হয়েছে নুরুল হুদার উপর, যদি রাষ্ট্রের যারা দায়িত্ব আগামী 5 বছর পর বা 10 বছর পর এমন একটা দিন আসতে পারে তো যে তুমি রাষ্ট্রের দায়িত্বে থাকা অবস্থায় একটা নাগরিকের উপর, একটা মানবিক মর্যাদার উপর একটা নাগরিক যেখানে ন্যায্যতার একটা বিচার পাওয়ার কথা ছিল, তুমি দায়িত্বে থাকা অবস্থায় এই একটা নাগরিক সে অপমানিত হয়েছে, এই একটা ইস্যুতে মামলা হতে পারে। নূর ভাই, পারে কিনা? অবশ্যই এইটা চিন্তা করতে হবে। এবং কেন এই জিনিসটা হলো এটাকে কখনই আমরা অ্যাকসেপ্ট করবো না। যেটা হয়েছে মব ভায়োলেন্স বলতে এই 9 মাস পরে কোনো ভায়োলেন্স হতে পারে না, তাহলে দেশের আইনের শাসনের কথা আমরা কখনই বলতে পারবো না। আমরা মানবিক মর্যাদার কথা বলবো, এতগুলো ইস্যু নিয়ে আমরা বাংলাদেশে আমরা এতদিন সংগ্রাম করছি, এই সংগ্রামের যেতগুলো আমরা
সংগ্রামের যতগুলো পয়েন্ট আমরা জনগণের কাছে আমরা দিয়েছি, সাম্য, মানবিক মর্যাদা, ভোটাধিকার, সার্বভৌমের প্রশ্নে অতীতে যা হয়েছে সমস্ত কিছু সুরক্ষিত ব্যবস্থা করে, সুরক্ষার ব্যবস্থা করে এই সরকারকে অবশ্যই নির্বাচনের দিকে যেতে হবে, কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। এবং আমি মনে করি আইন কারো, আইনের আওতায় সবাই মানে সমমর্যাদা পেতে হবে। সে যদি, নূর ভাই তো বলেছেন তার 3 বার তার বিচার হইতে পারে, সর্বোচ্চ তার নির্লজ্জতার জন্য তার যে কোনো বিচার সে আইনের মাধ্যমে হতে হবে। এটা কখনই অ্যাকসেপ্টেন্স, এটা আমরা অ্যাকসেপ্ট করবই না। এবং এই ধরনের দেখেন বাংলাদেশের সেনাবাহিনী পর্যন্ত, আমাদের দেশের সর্বোচ্চ আশা ভরসার স্থান তো সেনাবাহিনী পর্যন্ত এই মব ভায়োলেন্সকে বলেছে আমরা টলারেন্স করবো না। তারা তো এই দেশে তো এখনো মাঠে আছে। এটা যে হলো কারা করছে নিশ্চয় ওনারা জানে। একটা এক্সাম্পল করুক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, দেখবেন সারা দেশে একটার উপর আপনারা বিচার করেন, দেখবেন এই ধরনের অনৈতিক এবং বেআইনি কোনো কাজ হবে না। আমরা সত্যিকার কথা বলতে চাই, যেটা করে আওয়ামী লীগ মানে শুধু পচে নাই, ওদের দুর্গন্ধের সমস্ত দুর্গন্ধে বাংলাদেশকে গণতন্ত্রের বাতাস দূষিত হয়েছে। ওই কাজটা আর কোনো দল, কোনো ব্যক্তি, কোনো প্রশাসন এর থেকে যদি শিক্ষা না নেয়, তাদের জন্য অধীর আগ্রহে এই জিনিসকে তাদের জন্য অপেক্ষা করতে হবে। আপনি তো বারবার নূর ভাই একটা কথা বলেন, আপনার উপর যদি অবিচার হয়, আপনি বারবার, আমি ওনার টকশোতে বলেছি যে আমার উপর যদি এই অবিচার হয় বাংলাদেশে কোথায় হবে। আপনি বলতে থাকেন, আপনার কথা বলার জায়গা বাংলাদেশের সব স্তরে, আমার দলের সর্বোচ্চ ব্যক্তির সাথেও আপনার ভালো সম্পর্ক, ডক্টর ইউনূস মহোদয় আছেন, উনি আসবেন। আপনার এই বজ্র কণ্ঠের আওয়াজের মাধ্যমে বাংলাদেশের 300 সিটের মধ্যেই কোনো দুর্বৃত্ত মাথাচাড়া দিতে পারবে না। আপনি ওইভাবে আওয়াজ তোলেন, জনগণ আপনার পাশে আছে। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25 বার মার খেয়েছেন, আপনি তো থেমে যাননি। ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে করে কিন্তু আপনারা অনেকে, কিন্তু এই যে আমাদের এনসিপির এই ছোট ভাইয়ের সন্তানদের, ওদেরকে তো আমরা বলি, কিন্তু ওদের একটা রহম করম থাকতে হবে, সবর থাকতে হবে রে ভাই। যেই পর্যায়ে ওরা চলে গেছে, যেই মানসিকতা পোষণ করতেছে, ওরা আন্দোলনে সফল হচ্ছে, ঠিক আছে, সামনে কাতার দাঁড়াইছে কিছুদিনের জন্য, কিন্তু এইটা ভোটের রাজনীতিতে বাংলাদেশে গিয়ে মানুষের মন জয় করে তারপরে রাষ্ট্র ক্ষমতায় আসার চিন্তা করো। ওই জায়গায় তারা যেন কোনো বাধা না পায়, তারা যেন কোথায় শক্তি প্রয়োগ না করে, আবার কারো ছত্রছায়া থেকে, কারো ছাতির নিচে থেকে জনগণের মানে ম্যান্ডেট ছাড়া রাষ্ট্র ক্ষমতায় যাবে, ওই চিন্তা তাদেরকে ছাড়তে হবে। আমরা কিন্তু রাজপথে ব্যান্ড গাই, আপনার কি মনে হয় এমন কিছু হতে পারে? না, আমরা কোনো কিছু আমরা সন্দেহ করবো তো, এই দেশটা তো আমরা কোথায় চলে যাচ্ছি। আজকে আপনি মনে করেন তো 9 মাস আগে, 5ই অগাস্টের আগে সবাই যেরকম আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করেছি, সেই ঐক্যবদ্ধ সেই মনোভাবটা আমার ভিতরে আছে। প্রত্যেকেই জিততে চায় না, জিততে চায়, আপনার সেটা আদর্শ ভিত্তিক। মত পার্থক্য থাকবে, কিন্তু মত বিরোধের জায়গায় আপনি কেন নিয়ে যাচ্ছেন? আপনি কেন মনে করতেছেন জনগণ ভোট দিবে, 300 সিটের ভোট হইল না, পরিবেশ হইল না, ইশতেহার ঘোষণা হইল না, আপনি আগে 300 সিটের আপনার দাবিদার হয়ে গেছেন? এইটা কেন? যখন আমি বলবো 300 সিট, তখন আরেকজনকে, উনিকে নূর ভাই বলবে যে আমি 299 সিট আমি জিতবো, তো উনি তো কবে পারলে আমি 301 সিটে জিতবো। তো এই যে জনগণের উপর যেটা দায়ভার, জনগণকে এটা বলতে দেন। ওই ভোটের দিন প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্রে যেটা রায় ডিক্লেয়ার করবে, ওই ডিক্লারেশনের প্রতি আপনাদের শ্রদ্ধা থাকুক। এবং ওই জন্য যতটুকু পরিবার, সর্বোপরি বলি, মানুষকে বিশ্বাস করতে শিখুন। যেটা হাসিনা যেই বিশ্বাসটার উপর ভরনা করে প্রশাসনের উপর ভর করছে, আমার সমস্ত বন্ধু, আমি এবং অপরাপর যত আমরা সামনের ইলেকশনে যেতে চাই, সবাইকে একটা বিশ্বাস সম্বন্ধে আসতে বলেন যে প্রশাসন ওরা দায়িত্ব পালন করবে, নিরপেক্ষ থাকবে, আর ভোট দেবে জনগণ। ভোটের উপর নির্ভর করেন, আর আল্লাহ যার কপালে ক্ষমতা রাখছে ওটা জনগণের মাধ্যমে যাওয়ার চিন্তা করেন। অন্য কোনো কেউই আপনার ক্ষমতায় আপনারা দিতে পারবে না, সেই বিশ্বাসের মধ্যে আপনারা সবাই আমরা একমত থাকি। এবং রাজপথে ওইভাবে আমরা সরব উপস্থিতির মধ্যে দিয়েই আমরা আগামী দিনে আলোকিত বাংলাদেশ দেখতে চাই। ধন্যবাদ নুরুল হক নূর। আমরা আলোচনার শেষ প্রান্তে এসেছি। আপনার কাছে জিজ্ঞাসা, আগামীকাল যাচ্ছেন? আমি ম্যাক্সিমাম মিটিংগুলোতে থাকার চেষ্টা করি, যেহেতু দীর্ঘদিন মিটিং হচ্ছে, যে কারণে কিছু কিছু মিটিং আমার প্রতিনিধি হিসেবে অন্যরা থাকে। এখন পর্যন্ত অগ্রগতি কি, বা এখন পর্যন্ত আগামীকাল যে 2 দিনের বিরতি দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলো, যেখানে মতৈক্য হয়নি, তাদের মধ্যে নিজেদের মধ্যে সলা পরামর্শ বা আলোচনার কথা বলেছিলেন ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সাহেব, সেই আলোচনা কতদূর হলো, আর ঐক্যমতের আসলে প্রাপ্তি কি হতে যাচ্ছে?
না বেশ ওপেন আলোচনা। সম্মানিত দর্শক, আমরা আছি চ্যানেল আই এর অনলাইন প্ল্যাটফর্মে, চ্যানেল আই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, থাকুন আমাদের সাথে। এখানে যেহেতু আপনার অনেকদিন ধরে আলাপ আলোচনা চলার ফলে অনেকখানি জায়গায় ঐক্যমত তৈরি হয়েছে। বিশেষ করে শুরুর দিকে তো ঐক্যমত কমিশন সব রাজনৈতিক দলগুলোর কাছে বিভিন্ন বিষয়ে আপনার পরিবর্তনের জন্য তারা কি চিন্তা করছে, রাজনৈতিক দলগুলো কি চিন্তা করছে, সেটা নিয়ে বাইল্যাটারাল মিটিং করলো, লিখিত প্রস্তাব নিল, তারপরে সকলেরটা কম্বাইন করে আবার তারা একটা জায়গায় গিয়ে আবার সবার সাথে ডাইরেক্ট আলোচনা করলো। সেইখান থেকে আবার তারা কিছু সিলেক্টিভ বিষয় নিয়ে বসছে। বিশেষ করে 15টা তো সংস্কার কমিশন করা হয়েছে। এইখানে মূলত নির্বাচন, সংবিধান, এই দুইটা কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে আমরা যেটা দীর্ঘদিন ধরেই বলছি যে বাংলাদেশের যে ক্ষমতার এককেন্দ্রিক কাঠামো, সেটাতে প্রধানমন্ত্রী কার্যত যেটা বলে যে নারীকে পুরুষ এবং পুরুষকে নারী বানানো ছাড়া এই দেশে সবই করতে পারে। তো এই ক্ষমতার একটা রাশ টানা দরকার। এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, যেটা আবার আমাদের রাষ্ট্রপতি সম্পর্কে দীর্ঘদিন ধরে বলা হয়ে থাকে যে তিনি আপনার ওই প্রধান বিচারপতির আপনার নিয়োগও না, কার্যত বলে যে আপনার ওই যে শপথ আর এই মিলাদ ছাড়া আর কবর জিয়ারত ছাড়া তার আর কোনো কাজ নেই। তো এইখানে আমরা বলছিলাম প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার একটা ব্যালেন্স করা এবং কার্যকর একটা পার্লামেন্ট করার জন্য, যেমন 70 নম্বর অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে সমালোচনা করতে পারে না, অনেক বিলে ভোটও দিতে পারে না, এই বিধানগুলোর পরিবর্তন করা দরকার। এইখানে মূলত মূল আলোচনাটা কিন্তু এই বলতে গেলে 6 থেকে 7টা বিষয় কেন্দ্রিক গত কয়েকদিন ধরে হচ্ছে। আলোচনার পরেও লাস্টলি আবার সেই একই বিষয় নিয়ে ওই যেটা বলছেন যে ভিন্ন মতের কারণে ঐক্যমত্য কমিশন চেষ্টা করছে যে সবাই একটু গ্যাপ নিয়ে হলে নিজেদের পার্টিতে আলোচনা করলে একটু কনক্লুশনে আসতে পারে কিনা ছাড় দিয়ে। যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে, 2 মেয়াদ, 10 বছর নাকি 15 বছর? এখানে ম্যাক্সিমাম দলই 2 মেয়াদের বেশি কিংবা 10 বছরের বেশি চায় না প্রধানমন্ত্রী। তারপরে আপনার রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া বর্তমানে যেভাবে একেবারেই বলা চলে ওই যে ছোট জগন্নাথ মার্কা লোক রাষ্ট্রপতি হবে নাকি একটু ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, মানুষ ভালো মন্দ যাচাই বাছাই করে ভোট দেবে, সেগুলো ভোটের প্রক্রিয়া থাকবে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এখন যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা ভাবা হচ্ছে, এইখানে এই পার্লামেন্টের সদস্যর উচ্চকক্ষ নিম্নকক্ষ প্লাস হচ্ছে আমাদের রাষ্ট্র কাঠামোতে আরও কিছু পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। সেইখানে জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের মেয়র তারাও ভোট দিবে, যেটা মিলে একটা ইলেকট্রাল কলেজ হবে, এই প্রক্রিয়া হতে পারে। তারপরে আমাদের সংসদের যেহেতু সিট আপার হাউস লোয়ার হাউস মিলে 500 সিট বিবেচনা করা হচ্ছে, সেখানে নারীর সিট সংখ্যা 50 থেকে বাড়িয়ে 100 করা হচ্ছে। সেই নারীর 100 সিটের প্রক্রিয়াটা কি হবে, সিলেকশন না ইলেকশন? একটু ছোট্ট করে বিষয়গুলো নিয়ে আলাপ। নারী সংসদ সদস্যরা তো কোটা না, না এইখানে কিন্তু আমরা বলছি যে নারীদের আসনে ফিক্স থাকবে, নারীরাই প্রয়োজনে সেখানে প্রতিযোগিতা করবে, কিন্তু সেটা ইলেকশনের মধ্যে দিয়ে হতে হবে। সিলেকশন সেটাও তো এক ধরনের কোটাই হচ্ছে না, কোটা ওই বিবেচনায় দেওয়া হচ্ছে যে এইখানে নারীরা এখনো মেইন স্ট্রিম পলিটিক্স থেকে শুরু করে সামাজিকভাবে রাজনৈতিকভাবে এখন অনেকখানি পিছিয়ে আছে, ওই বিবেচনায় আলোচনা হচ্ছে। কিন্তু যদি সরকারি চাকরিতে ওই কোটা না থাকে তাহলে রাজনীতিতে কেন কোটা দিয়ে আসতে হবে তাদের? এইটার যথেষ্ট যুক্তি আছে। আমাদের দেশে এইখানে আবার নারী উন্নয়ন কর্মী কিংবা যারা এই কথাটা বলেন না, ওয়েস্টার্ন কান্ট্রিতেও কিন্তু নারীর জন্য ফিক্সড রিজার্ভ কোনো কোটা নাই। বরঞ্চ আমরা বলছিলাম যে নির্বাচন কমিশনের বর্তমান আরপিওর বিধানে যেই আইনটা আছে যে প্রত্যেক দলকে 30% 33% উইমেন রিপ্রেজেন্টেটিভ এনশিওর করতে বলা হয়েছে, আমরা ওইটাই বলছিলাম যে প্রয়োজনে সেটা কমাইয়া 20% দেন, 25% দেন, বাট দল সরাসরি সেখানে মনোনয়ন দেবে। তো এখানে অনেক ধরনের অনেক মতামতের কারণে এটা নিয়ে আলোচনায় আসা হয় নাই। এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আমরা বলছি যে অ্যাটলিস্ট উচ্চ কক্ষে রাজনৈতিক দলগুলো যেটা হয়, যেমন 91 ইলেকশনে বিএনপি 31% ভোট পেয়ে সরকার গঠন করছে, আওয়ামী লীগ 30% ভোট পেয়ে অপোজিশন হয়েছে। 2001 সালে বিএনপি 41% ভোট পেয়ে গভর্নমেন্ট ফর্ম করেছে, আওয়ামী লীগ 40% ভোট পেয়ে অপোজিশন ছিল। সো এই যে দেখা যায় নির্বাচনের ক্ষেত্রে বিরোধী দল বড় একটা জনমত নিয়েও কার্যত সরকার পরিচালনায় কোনো ভূমিকা রাখতে পারছে না। এই কারণে আমরা বলছিলাম দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে উচ্চ কক্ষে যেন রাজনৈতিক দলের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব থাকে, তাহলে একটা পাওয়ার ব্যালেন্স হয়। তো এই ধরনের কিছু সংস্কার নিয়ে আলাপ আলোচনা ঐক্যমত হয় নাই। আগামীকালকে হয়তো একটা ঐক্যমতের জায়গায় পৌঁছানোর কমিশন চেষ্টা করবে এবং কার্যত দুনিয়ার কোথাও শতভাগ ঐক্য হয় না, ওই প্লাস মাইনাস কম বেশি নিয়েই শেষ পর্যন্ত একটা জায়গায় পৌঁছাতে হয়। এবং আমরা এই জন্য কমিশনকে বলছি, কমিশন তো এই জন্যই আছে একটা রেফারির ভূমিকা শেষ পর্যন্ত। এবং আমরা যেটা বলছি এই জুলাইয়ের আকাঙ্ক্ষায়, যেটা রতন ভাই বিএনপির
মতো একটা বড় দলের প্রতিনিধি, তিনিও কিন্তু বলছেন যে আমরা চাই না ভবিষ্যতে কেউ ক্ষমতা কুক্ষিগত করবে, দৈত্য দানবে পরিণত করবে, কিংবা অতীতের রাজনীতিটা ফিরে আসবে। আমরা সবাই একটা পরিবর্তন চাই। তো এই পরিবর্তনের জন্য এই সংস্কারগুলো কিন্তু আমাদেরকে যেতেই হবে। আপনার মাধ্যমে নূর ভাইকে একটা বিনীত একটা জিনিস আপনি বলেছেন, বাংলাদেশের প্রশাসন। আমি মুন্সিগঞ্জ জেলায়, আমি ওইখানে মনোনয়ন প্রত্যাশী। মুন্সিগঞ্জ জেলায় আপনি ডিসিএসপি সহকারে যারা নির্বাচনী কন্ডাক্টের সাথে জড়িত, বিনীতভাবে আপনাকে বলবো অনুসন্ধানে যান যে কামরুজ্জামান রতন আমি ব্যক্তিগতভাবে প্রভাবিত করার জন্য বা মিনিমাম কোনো কাজে, মানে আমি দলগতভাবে আমি জনগণের সাথে সম্পৃক্ত, কিন্তু প্রশাসনিকভাবে আমি এই যারা নির্বাচনের সাথে জড়িত ডিসিএসপি তো মূলত তাদেরকে কখনো একটা ফোন করেছে কিনা, বা আমার একটা কর্মীর প্রতি মাঝে আনডিও আমি নাগরিক হিসেবে থাকতে চাই। তো আপনার এই ভালো এক্সাম্পলটা নূর ভাই একটু নেন। সব জায়গায় বাংলাদেশে সমানভাবে মানে প্রভাবিত করতেছে বিএনপি। আমার মনে হয় বিএনপি তো না, এখানে আমি কিন্তু বিএনপির কথা আমি বলছি, অনেকের সেটা জামাতের প্রশাসন স্টেকহোল্ডার আছে, অস্বীকার করা ওই নাই। নতুন দল এনসিপি তারাও চেষ্টা করছে। আপনার জনতার মধ্যে যদি আপনার অবস্থান থাকে, সামাজিক অবস্থান থাকলে এই প্রশাসন আপনাকে ডিপ্রাইভ করতে পারবে না, এবং আপনাকে কোথাও কেউই মেলাইন করে কিছু করতে পারবে। আমি মনে করি জনগণই আমাদের ইনশাল্লাহ শক্তি, এবং ওই শক্তির উপর ভর করতে পারলে, এবং জনগণ যে প্রশাসন যদি দেখে এই লোকটা আসলে জনপ্রিয়, তার বিরুদ্ধে কোনো কিছু করতে, কারণ আমার কিন্তু এই প্রশাসনের বিরুদ্ধে রাজপথে দাঁড়াতে আমি কিন্তু এক মুহূর্ত আমি মানে দেরি করবো না। সুতরাং রাজপথ থাকবে, জনগণের উপর আমার সম্বল থাকবে, আমি ওই সম্বলের উপর ভর করে আমি প্রশাসনকে আমি একবার সোজা আলিফ বানিয়ে রাখবো। না, এটা ঠিক আছে যে আলটিমেটলি সব জায়গায় যে একেবারে ওইভাবে সমস্ত প্রশাসন দলকানা বা কোনো বিশেষ দলের প্রতি ঝুঁকে যাচ্ছে সেটাও না, তবে অনেক জায়গায় এটা হচ্ছে। তো এখন আমরা কি চাইছি, বারবার যেটা বলছি, এই পরিবর্তনের পরে আমরা একটা জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসন চাই, যে যারা কোনো দলের হয়ে কাজ করবে না, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করবে। সেইখানে আলটিমেটলি আমরা যেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের চেয়ে বেশি স্যাক্রিফাইস বিএনপির, জামাতের, কাজে তারা যে লড়াইটা করলো সেই লড়াইটা ইন ফিউচারের জন্য তাদেরকেও না করা লাগে। পাশাপাশি আমরাও যারা এই তাদের লড়াইয়ে সামিল হলাম, এবং আমরাও যারা এই পরিবর্তিত প্রেক্ষাপটের ভূমিকাটা রেখে আজকের এই পরিবর্তনটা ঘটালাম, তো আমাদের সকলেরই কিন্তু প্রত্যাশা শেষ পর্যন্ত বাংলাদেশে একটা স্থিতিশীল গণতন্ত্র, একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ, এবং দেশের একটা উন্নয়ন অগ্রগতির পক্ষে আমাদের ভিন্ন মত পথ থাকা সত্ত্বেও আমরা একই জায়গা থেকে কাজ করব, এরকম একটা পরিবেশ তৈরির জন্যই আলটিমেটলি আমাদের এই কথা বলা এবং প্রচেষ্টা। সেই জায়গা থেকে সরকার স্টিয়ারিংয়ে আছে, এইটা ঠিক যে রাজনৈতিক দলের চেয়েও সরকারকে বেশি ভূমিকা নিতে হবে। এই কারণেই আমরা এই আলোচনাগুলো সামনে নিয়ে এসেছি, যেন সরকার তার জায়গা থেকে ভূমিকা রাখে, রাজনৈতিক দলগুলো তার জায়গা থেকে যেন ভূমিকা রাখতে পারে, গণমাধ্যমও যেন তার জায়গা থেকে তাদের কাজটা। ধন্যবাদ নুরুল হক নূর। মোহাম্মদ কামরুজ্জামান রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, শুভকামনা সবার জন্য।